জঙ্গলে গিয়ে যখন একলব্য, সত্যজিৎ ও প্রমিতা রাঙামতিকে দেখতে পায়, তখন একলব্যর মা ছুটে গিয়ে রাঙামতিকে জড়িয়ে ধরে। কিন্তু তখন রাঙামতি প্রমিতাকে ঠেলে দেয় এবং তাদের দিকে তীর ধনুক তাক করে এবং জিজ্ঞাসা করে যে তারা এখানে কেন এসেছে, তারা কারা। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জঙ্গলের লতাপাতা সরিয়ে সত্যজিৎ, একলব্য আর প্রমিতা যখন সেই নির্দিষ্ট ঝর্ণার পাশে পৌঁছায়, আর তারা সামনেই দেখতে পায় যে রাঙামতি এক ঝর্ণার পাশে বসে আছে। এদিকে তখন একলব্যর মা প্রমিতা রাঙামতিকে সামনে বসে থাকতে দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। সে কান্না করতে করতে সে দৌড়ে যায় এবং সে গিয়ে রাঙামতিকে জড়িয়ে ধরে এবং সে কান্না করতে করতে বলে, রাঙামতি, মা আমার, তুই বেঁচে আছিস, আমি জানতাম। চল মা, চল, তুই আমাদের সাথে বাড়িতে ফিরে চল। আমরা তোর জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছি যে আমাদের রাঙামতি আবারও আমাদের কাছে ফিরে আসবে। প্রমিতা যখনই রাঙাকে আদর করতে থাকে, তখনই রাঙামতি এক ঝটকায় প্রমিতাকে দূরে ঠেলে দেয়। প্রমিতা তখন নিজেকে সামলে না রাখতে পারে, মাটিতে পড়ে যায়। রাঙামতিকে দেখে মনে হচ্ছে না যে রাঙামতি তাদেরকে চিনতে পেরেছে। এদিকে যখনই একলব্য আর সত্যজিৎ রাঙামতির দিকে এগিয়ে আসছিল, তখনই রাঙামতি তার পিঠ থেকে তীর ধনুকটা বার করে তাদের দিকে তাক করে এবং সে বলে ওঠে, খবরদার, আর এক পাও এগোবে না তোমরা। কারা তোমরা? কেন আমার শান্তি নষ্ট করতে এসেছে এখানে? এদিকে রাঙামতির এই অদ্ভুত আচরণ দেখে তো একলব্য পাথরের মতো দাঁড়িয়ে পড়ে। সে তখন রাঙামতিকে বলতে থাকে যে, রাঙামতি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার উড়ানবাবু, তোমার স্বামী। তুমি কি আমাকে চিনতে পারছো না রাঙামতি? তুমি দেখো, আমি তোমার উড়ানবাবু। তোমার জন্য আমি এতদিন অপেক্ষা করে আছি যে আমি তোমাকে আবারও খুঁজে পাবো। এদিকে তখন রাঙামতি তার ধনুকের টান আরও টান দিয়ে বলে, আমি কোনো একলব্য টাকলব্যকে চিনি না। আমি এই জঙ্গলের মেয়ে। এখানকার পশু পাখিরা আমার আপন। তোমরা শহরের মানুষরা স্বার্থপর। তোমরা শুধু ক্ষতি করতে জানো। চলে যাও এখান থেকে, নইলে এই তীর দিয়ে তোমাদের বুক এফোড় ওপর করে দেবো। এদিকে তখন প্রমিতা মাটি থেকে এদিকে তখন প্রমিতা মাটি থেকে উঠে দাঁড়ায়। সে কাঁদতে কাঁদতে রাঙাকে বলে, রাঙা, তুই কি আমাদেরকে ভুলে গেছিস? তুই কি আমাদেরকে মারতে চাস? তুই যদি মারতে চাস মার, কিন্তু তার আগে একবার তুই আমাকে মা বলে ডাক। তুই কি আমাদেরকে সব কিছুই ভুলে গেছিস? এদিকে সত্যজিৎবাবু তখন দূর থেকে সবটাই লক্ষ্য করছিল। তিনি বুঝতে পেরেছিল যে রাঙামতি শুধু তার স্মৃতিটা হারায়নি, তাকে হয়তো কেউ মানসিকভাবে এমন কিছু বুঝিয়েছে যার ফলে সে সাধারণ মানুষদেরকে শত্রু মনে করছে। তিনি তখন একলব্যকে ইশারা করে থামতে বলেন, কারণ এই মুহূর্তে রাঙামতিকে জোর করলে সে যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে। এদিকে ঝোপের আড়ালে তখন বৃন্দা আর শ্যামকে দেখা যায়। তারা একলব্য আর ওই সত্যজিৎদের ফলো করতে করতে তারাও জঙ্গলে চলে এসেছে, কারণ তারা চায় যে রাঙামতিকে যেভাবেই হোক তারা রাঙামতিকে শেষ করবে। এদিকে এখন বৃন্দা হাসতে থাকে আর বলে, রাঙা এখন নিজের মাকেও চিনতে পারবে না। এবার ওদের খালি হতেই ফিরতে হবে। এদিকে রাঙামতি তখন তার টিক তাক করে সবাইকে ভয় দেখাচ্ছিল। ঠিক তখনই বনের ভেতর থেকে একটি বাঘের ডাক শোনা যায়। রাঙামতি চমকে গিয়ে সেই দিকে তাকায়। সে তার তীর ধনুক নামিয়ে নিয়ে বনের ভেতরের দিকে দৌড় দেয়। প্রমিতা আর একলব্য তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মুহূর্তের মধ্যে রাঙামতি গভীর জঙ্গলে মিলিয়ে যায়। এদিকে একলব্য তখন মাটিতে বসে পড়ে এবং চিৎকার করতে থাকে। সে বলে, আমি তোমাকে ফিরে না পেয়ে যাব না রাঙা। তুমি যতই আমাকে ভুলে যাও, আমি তোমাকে চিনিয়েই ছাড়বো যে তুমি আমার। তুমি শুধু আমার রাঙামতি। এদিকে তখন প্রমিতাও কান্না করছে। তারা দুজনেই কান্নায় ভেঙে পড়েছে। প্রমিতা তখন একলব্যকে জড়িয়ে ধরে বলে যে, একলব্য, এটা কি হলো? ও রাঙা তো আমাদেরকে চিনতে পারলো না। এখন আমরা কি করব? রাঙাকে তো এইভাবে এই জঙ্গলের মধ্যে আমরা ছেড়ে যেতে পারি না। যদিও রাঙা এই জঙ্গলেরই মেয়ে, কিন্তু ও তো আমাদেরকে চিনতে পারলো না। তাহলে কি ও আমাদেরকে ভুলে গেল? এভাবে তো রাঙামতি আমাদেরকে ভুলে যেতে পারে না। ও ভুলে গেলে কী করে হবে? আমাদেরকে রাঙামতির সব কিছু মনে করাতেই হবে আক্কু। তুই যেভাবেই পারিস রাঙামতিকে সব কিছু মনে করার চেষ্টা কর, কারণ আমি কিন্তু রাঙামতিকে ছাড়া আর বাড়িতে ফিরবো না। আমার রাঙামতি এই জঙ্গলে আছে। তাই আমি যতক্ষণ না রাঙামতিকে সাথে নিয়ে বাড়িতে ফিরতে পারবো, ততদিন আমিও বাড়িতে ফিরবো না। এটা কিন্তু আমি তোকে আঁকু বলে দিলাম। অন্যদিকে আমরা দেখতে পাই যে বৃন্দা যখন তার ঘরে ঘুমাচ্ছিল, তখন প্রমিতা বৃন্দার মুখ থেকে সমস্ত সত্যি কথা জানার জন্য সে একটা পরিকল্পনা করে। যে নিশ্চয়ই প্রমিতা তখন মনে মনে ভাবে যে নিশ্চয়ই বৃন্দা এর পেছনেই আছে। বৃন্দা ওই স্যামের সাথে মিলে হয়তো ওই জঙ্গলে আগুন লাগিয়েছিল। ওই হয়তো এসব কাণ্ড ঘটিয়েছে। তাই বৃন্দার মুখ থেকে সমস্ত সত্যি বার করার জন্য সে বৃন্দা যখন ঘুমাচ্ছিল তার রুমে যায়।
তার রুমে গিয়ে বৃন্দাকে হাতে পায়ে দড়ি বেঁধে দেয়। এদিকে বৃন্দা তখন ঘুমের ঘোরে আছে। বৃন্দা তখন কোনো কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ পর বৃন্দার ঘুমটা ভেঙে যায়। বৃন্দা এদিকে তখন খেয়াল করে যে সে নড়তে পারছে না, তার হাতে দড়ি বাঁধা। এটা দেখে তো বৃন্দা অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে যে তার হাতে পায়ে এভাবে এই বাড়িতে কে দড়ি বাঁধলো। এইভাবে দড়ি বাঁধার জন্য তো রাঙামতি একমাত্র করতে পারত, কিন্তু রাঙামতি তো আর এখানে নেই। তাহলে এর হাতে পায়ে কে দড়ি বাঁধলো? এদিকে তখনই দেখা যায় প্রমিতা তার ঘরে দাঁড়িয়ে আছে। এটা বৃন্দা লক্ষ্য করে। বৃন্দা তখন লক্ষ্য করেই অবাক হয়ে যায় যে তার শাশুড়ি মা তারকে এইভাবে হাতে পায়ে দড়ি বেঁধে রাখলো। এদিকে তখন প্রমিতা এক ভয়ানক রূপেরই আছে। প্রমিতা তখন বৃন্দার কাছে এগিয়ে যায়। বৃন্দাকে বলে, বৃন্দা, আমি জানি তুই রাঙামতিকে মেরেছিস, তুই রাঙামতির ক্ষতি করেছিস। রাঙামতিকে ক্ষতি করার জন্য তুই শ্যামের সাথে মিলে জঙ্গলে আগুন লাগিয়েছিস, তাই তো? তুই যা জানিস সত্যি কথা বলে দে। তুই জানিস রাঙামতি কোথায় আছে, তুই বল রাঙামতি কোথায়। তখন বৃন্দা বলে, মা, আমি তো কিছুই জানি না। আমি কেন এক রাঙামতিকে করতে যাব? আর আমি তো জঙ্গলে আগুন লাগাইনি। আমি অন্য কিছু করে থাকলেও এবার তো আমি কিছু করিনি। তখন প্রমিতা বলে ওঠে যে, না না বৃন্দা, আমি জানি তুই এর পিছনে আছিস। সত্যি কথা বল। আর আমি যদি কখনো জানতে পারি যে তুই এর পেছনে আছিস, রাঙামতিকে মারতে চাইছিস, তাহলে কিন্তু এর পরিণতি ভয়ঙ্কর হবে। এরপর প্রমিতা বৃন্দার হাতে পায়ে দড়ি খুলে দিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে বৃন্দাম বলতে থাকে যে, কি ভয়ানক মানুষ রে বাবা! এতদিন আমি এভাবে থেকেছিস, কিন্তু এভাবে বুঝতেই পারিনি যে উনি এত ভয়ঙ্কর। এভাবে আমার ওপর হামলা করতে পারবে, এভাবে তো আমি কোনো ভেবেই দেখিনি। এদিকে ঠিক সেই মুহূর্তে দেখা যায় নবরণ, মানে একলব্যর বাবা, নিচের থেকে চিৎকার করে উঠছে। সে প্রমিতাকে বারবার করে চিৎকার করে ডাকছে। এদিকে সেই চিৎকার শুনে বাড়ির সকলেই, একলব্য, অঙ্কুর, পাঞ্চালি সবাই নিচে চলে এসেছে। প্রমিতা তখন নবরণের কাছে এসে জিজ্ঞাসা করে যে, কি হয়েছে? তুমি এভাবে কেন চিৎকার করছো? তখন সে টিভিতে দেখায় যে একটা নিউজ চলছে। তখন একলব্যর মা মানে প্রমিতা জিজ্ঞাসা করে যে, কি হয়েছে, তুমি কেন চিৎকার করছিলে? টিভিতে কি দেখাচ্ছে? তখন নবরণ কিছু বলতে পারে না। সে শুধু বলে, তুমি নিউজটা দেখো, নিউজটা দেখো। তখন এই কথা শুনে একলব্যর মা বলে, কি ওখানে কি রাঙাকে দেখতে পেয়েছো নাকি? তখন বলে, হ্যাঁ, কি জানি এক মুহূর্তের জন্য দেখলাম মনে হলো। এদিকে তখন দেখা যাচ্ছে যে পাঞ্চালির স্বামীও সেখানে, সেও বসে, অঙ্কুর, সেও টিভিটা দেখছে। তখন এদিকে নিউজে বলছে যে এক জঙ্গলের মধ্যে যেখানে কোনো মানুষ বাস করতে পারে না, সেখানে দেখা গেল এক অদ্ভুত মেয়েকে। সেই মেয়েটি বাঘদের সাথে কথা বলছে, জন্তু জানোয়ারদের সাথে কথা বলছে। সে ওখানে কিভাবে মানে হাসি খুশি থাকতে পারে, এটাই তারা বুঝতে পারছে না। তারা এটাকে এক মিরাকেল, মানে আশ্চর্যজনক ঘটনা বলে দাবি করছে। আর কিছুক্ষণ মুহূর্তেই দেখা যায় যে সেই ছবিটা, যেখানে সেই ওই ক্যামেরাম্যানটি রেকর্ড করেছিল যে এক মেয়েকে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, হাসি খুশি আসে। আর এটা যখনই তারা দেখতে পায় যে সেটা কেউ না, সেটা তাদের রাঙামতি, এটা তখন পরিমিতা তখন কান্নায় ভেঙে পড়ে, বলে, দেখ দেখ কাকু, আমি বলেছিলাম না রাঙামতি মরেনি, রাঙামতি জীবিত আছে। দেখ, ওই আমার রাঙামতি, রাঙামতি ওখানে ওই জঙ্গলের মধ্যে আছে। চল, আমাদেরকে খোঁজ লাগাতে হবে। তুই তাড়াতাড়ি করে সত্যজিৎ বাবুকে ফোন কর, সত্যজিৎকে জানা যে আমরা রাঙামতিকে টিভিতে দেখতে পাচ্ছি। এদিকে তখন আমরা সত্যজিৎ বাবুকে দেখছি যে তিনি গাড়িতে করে আসছেন বসিকুটের দিকে। আর গাড়িতে আসার সময় তিনি মোবাইলে রাঙামতির সেই ভিডিওটা দেখছে। আর সেই মুহূর্তেই একলব্য সত্যজিৎ বাবুর ফোনে ফোন করছে। তখন সত্যজিৎ বাবু ফোনটা রিসিভ করতেই বলে ওঠে যে, আমি এই ভিডিওটাই দেখছিলাম, আমার কাছে ভিডিওটা কিছুক্ষণ আগেই আসলো, আমিও আসছি এই মুহূর্তে, আমি আপনাদের বাড়িতে এখনই যাচ্ছি, আপনারা রেডি থাকুন। আর আমার পুলিশ ফোর্স সবাই ওই জঙ্গলের উদ্দেশ্যে গেছে, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনাদের বাড়িতে যাচ্ছি। এই বলে ফোনটা রেখে দেয়। আর এদিকে তখন সেই মুহূর্তে দেখা যায় বৃন্দা চিৎকার শুনে নিচে নেমে এসেছে। বৃন্দা যখন টিভিতে দেখতে পায় যে সেখানে রাঙামতিকে দেখা যাচ্ছে, তারা দেখে তো অবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছে না যে রাঙামতি ওই জঙ্গলের মধ্যে এখনও এইভাবে জীবিত আছে, আর তাই সে এখনও সুস্থ স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছে। এটা সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। এরপর সে স্যামের সাথে দেখা করে স্যামকে গিয়ে সমস্ত কথা জানালে স্যাম তো অবাক হয়ে যায়। স্যাম তখন বৃন্দাকে নিয়ে পৌঁছে যায় তার মানে বিগ বসের কাছে। বিগ বসের কাছে গিয়ে সে দাঁড়াতে থাকে, দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন বিগ বস ফোনে কারোর সাথে কথা বলছিল, আর ফোনটা রাখতেই তিনি স্যামকে বলেন, কী হলো, তোমরা এভাবে এই দরজার সামনে কেন দাঁড়িয়ে আছো? আসো, ভিতরে এসে বসো। আর সে স্যামকে নানাভাবে অপমান করতে থাকে।
আর তখন বলে যে স্যাম, তুমি কি আমাকে কোনো এক নতুন খবর দিতে পারবে না যেটা শুনে আমি খুশি হই? তুমি বারবার একই ভুল ভুল কেন করে যাচ্ছ? আমি তোমাকে সাবধান করেছিলাম, বলেছিলাম যে তুমি রাঙামতিকে শেষ করতে পারবে না। তা সত্ত্বেও তুমি এই কাজটা করেছো। অথচ দেখো রাঙামতি জীবিত আছে, তাই তো? আর বৃন্দা যখনই বলতে যায় হ্যাঁ, যে এইটাই আমরা বলতে এসেছিলাম, তখন যেই বিগ বস বলে আমি তো জানতাম তোমরা এটাই বলবে। আমার কাছে এটা এখন বাসি খবর হয়ে গেছে, বাসি। তোমরা কিছু বলার হলে সে টাটকা বলো, আমি কোনো বাসি খবর শুনতে চাই না। এমন কোনো খবর বলো যেটা আমি জানি না, আমি শুনিনি। তখন এই কথা শুনে তো তারা দুজনেই চুপচাপ বসে থাকে। আর বিগ বস বলে যে বৃন্দা, তুমিই তো স্যামের মাথাটা নষ্ট করছো, তোমার জন্য তো স্যাম ভুল পথে চালিত হচ্ছে, তাই না? এদিকে তখন সত্যজিৎ বাবু বসুকুটিতে হাজির হয়ে গেছে। এদিকে প্রমিতা তো মানে রাঙামতিকে খুঁজে আনার জন্য রেডি হয়ে গেছে। সেই মুহূর্তে যখনই প্রমিতা সত্যজিৎ বাবুকে সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে বাড়াওয়া যেতে যাবে, তখনই একলব্য বলে মা, আমিও তোমার সাথে যেতে চাই। তখন প্রমিতা একলব্যকে বোঝাতে থাকে যে একু, তুই যাস না, তুই বাড়িতে থাক, আমাদের মাথার ওপর থেকে এখনও বিপদটা কাটেনি। আমি ওই জঙ্গলে অনেক দিন কাটিয়েছি, বহু বছর কাটিয়েছি, আমি জানি জঙ্গলটা কেমন। আর তুই তো জঙ্গলে কোনো দিন যাসনি, থাকিসও না, তাই তুই জানিস না যে ওখানে কেমন বিপদ আছে, কি হতে পারে। তুই কি ওখানে পারবি? ওখানে যেতে পারবি না, থাকতে পারবি না? তখন এই কথা শুনে একলব্য বলে ওঠে মা, আমি ওর স্ত্রী, মানে আমি ওর স্বামী। আর আমি যদি না যাই তাহলে কি করে হবে? আমি তো আমার স্ত্রীকে ফিরিয়ে আনবো, তার জন্য তো আমাকে যেতেই হবে। কিন্তু প্রমিতা একলব্যকে নানানভাবে বোঝাতে থাকে যে সেই তাকে গিয়ে কোনো লাভ নেই। তাদের বাড়ির ওপর থেকে বিপদ আসতে এখনও কেটে যায়নি, বিপদ একটার পর একটা লেগেই আছে। তাই যে কোনোভাবেই হয়তো আবারও বিপদ আসতে পারে, তার জন্য তাকে বাড়িতে থাকাই দরকার।